ভারী বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। তবে এই বৃষ্টি ঠিক কতদিন চলবে কি বলছে আবহাওয়া দপ্তর জানাবেন প্রীতি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, দেখো, যে নিম্নচাপ তৈরি হয়েছিল তার অবস্থান কার্যত এখন পশ্চিমে যে ঝাড়খণ্ড এবং সেই সংলগ্ন এরিয়ায়। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের অবস্থান নেই, তবে আগামী 48 ঘন্টার মধ্যে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি টানা হবে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সর্বত্র বৃষ্টি হবে। কালকে থেকে বৃষ্টিপাতের যে পরিমাণ দুই বঙ্গের ক্ষেত্রে কিন্তু কমতে শুরু করবে, তবে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দুই বঙ্গের বিভিন্ন জেলায় হবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কালকেও। মঙ্গলবার থেকে এই যে বৃষ্টিপাতের পরিমাণ, সেই বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ রবি এবং সোমবার দুদিনই আকাশ মেঘলা থাকবে এবং স্বাভাবিকভাবেই ভারী বৃষ্টিপাতের জন্য এবং টানা বৃষ্টিপাতের জন্য স্বাভাবিক যে টেম্পারেচার বা তাপমাত্রা তা কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা হলেও কম হবে। রুমেলা। বেশ প্রীতি। আর দেখুন, বৃষ্টি তো জেলার বিভিন্ন প্রান্তে চলছে। বাঁকুড়ার ছবি যদি আপনাদেরকে দেখাই, টানা বৃষ্টির জেরে সেখানে বাড়ি ভেঙে পড়লো এবং তারপরে আবাস ক্ষোভ বাঁকুড়ায়, এবং সেখানে 7টি পরিবার তারা স্কুলে ঠাঁই নেয়। 7টি পরিবার তারা স্কুলে ঠাঁই নেয়, 25 সদস্য তারা স্কুলে ঠাঁই নেয় এবং আবাস তালিকায় তাদের নাম ওঠা সত্ত্বেও তারা বাড়ি পাননি। সেই ক্ষোভ তারা উগরে দিয়েছেন। কি বলছেন শুনবো। সকালবেলায় আমরা সব উঠলাম পুরো ফ্যামিলি, দিয়ে দেখছি যে একটু একটু ছাড়ছে, এত ভাবতেও পারিনি যে আজকে বাড়িটা ধসে পড়ে যাবে। আপনারা কি চাইছেন? আমরা বাড়ি যাই। আপনারা বাড়ি পাননি? না, নাম ছিল খুবই প্রয়োজন ছিল আমাদের বাড়িতে। জিনিসপত্র কিছু বার করা হয়েছে, সব বার করতে পারা যায়নি। রাতের বেলায় হলে মানে ক্ষতি হতো, মানুষ মরে যেত। বাড়ির জন্য আবেদন করা হয়েছিল, হয় নাই তো এখনো। বাড়ি পাননি? না। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে টানা বৃষ্টিতে, কিন্তু তাদের তো এই পরিস্থিতিতে থাকার কথা নয়। তাদের মাথায় তো পাকা ছাদ থাকার কথা, আবাস তালিকায় তো তাদের নাম উঠে গিয়েছিল। তারপর কি হলো? একেবারে মেলা, তুমি যেমনটা বলছিলে যে বাড়ি কিন্তু তাদের পেয়ে গেছিল, আবাস তালিকায় তাদের নাম উঠে গেছিল, কিন্তু তারপরেও বাড়ি হলো না। কারণ হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, এমনটা দাবি তুলছে তৃণমূল কংগ্রেস সহ যে পরিবারের সদস্যরা। তারা বলছেন যে আবাস তালিকায় তাদের নাম ছিল, কিন্তু কে জানে অজানা কারণে তাদের বাড়ি পায়নি। কিন্তু এই পরিস্থিতি তৈরি হতো না যদি তারা বাড়ি পেতেন। এই বৃষ্টির মধ্যেই তাদেরকে খোলা আকাশে নিচে থাকতে হতো না, কিংবা যে স্কুলে তাদের স্থান দেওয়া হয়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেভাবে তাদেরকে স্কুলে তুলে নিয়ে গেছে, সেই অবস্থা তাদের হতো না। তারা বলছেন একদিনের জন্য আজকে স্কুলে অবস্থা থেকেছেন, রবিবার বলেও, কিন্তু পরবর্তীকালে সোমবার মঙ্গলবার যখন স্কুল চালু হয়ে যাবে তখন তারা কি করবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন? এই যে 25 জন পরিবারের সদস্য, তারা এখন দুশ্চিন্তায় পড়েছেন। তারা ক্ষোভ উগরে দিচ্ছেন যে তারা আবাস যোজনা কেন বাড়ি পেল না। অন্যদিকে বিজেপি নেতৃত্ব তারা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের অস্বচ্ছতার কারণেই এই আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বজায় করেনি এবং সেই কারণেই তারা বাড়ি পায়নি। কিন্তু এই যে দুইয়ের কচকচানি, দুই জলের কচকচানির মধ্যেই এই যে মানুষগুলো 25টা মানুষ, তারা কি করবে এখনো ভেবে পাচ্ছে না এবং সেই কারণে তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে। রুমেলা। বেশ, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ডিলে করে দেওয়ার জন্য, দেরি করে দেওয়ার জন্য তারা ঘর পায়নি, অনেকেরই ঘর পায়নি সেই সময়তে। পরবর্তীকালে বিজেপি বারবার চেষ্টা করেছে যাতে সে সমস্ত ঘরগুলো না হয়, তার জন্য তদন্ত করিয়ে অনেককে বাদ দিয়েছে। আজকে ডিলেটা হয়েছে কিসের জন্য? প্রথম তো ভাবতে হবে আবাস যোজনার ঘরটা বন্ধ হয়ে গেছে। বিজেপির জন্য একদম নয়। কেন্দ্রীয় সরকার বলেছিল যে প্রত্যেক মানুষকে বাড়ি দেবো, যদি এদের লিস্টে নাম না থাকে। তৎকালীন তখন পঞ্চায়েতে তৃণমূল ছিল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা না হয় ঘর পায়নি। যারা হচ্ছে তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে মিটিং মিছিল করে, তাদের সাথে তৃণমূল সহযোগিতা এবং ওদা ব্লকের যিনি ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব, তিনি যৌথ উদ্যোগে মনোমতো লোককে ঘর দিয়েছে। এরা প্রকৃত গরিব মানুষের লিস্টে নাম রাখেনি, এই জন্য এরা বঞ্চিত। ঝাড়গ্রামে নদীগর্ভে আইসিডিএস কেন্দ্র, ছবিটা দেখাবো আপনাদের। বৃষ্টি এবং গালুডি থেকে জল ছাড়ার জের সুবর্ণরেখার জল বেড়ে মালিঞ্চা গ্রামে ভাঙন, প্রায় 1200 মিটার নদী পারে ভাঙন, জলের তলায় খেলার মাঠ, আইসিডিএস কেন্দ্র। আতঙ্কে গ্রামের প্রায় 250 পরিবার।
রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, কি পরিস্থিতি এখন? দেখো, পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, কারণ যত বৃষ্টিপাত হচ্ছে, কারণ পাশের রাজ্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে যদি ঝাড়খণ্ডে যে জলাধারগুলো রয়েছে সেই সমস্ত জলাধার থেকে যদি জল ছাড়া হয় তাহলে আরো জলের স্তর বাড়বে। কারণ গতকালই 2 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে গালুরি জলাধার থেকে। সেক্ষেত্রে সেই জলাধার থেকে আবার যদি জল ছাড়া হয়, কারণ ঝাড়খণ্ডে যেভাবে অনবরত ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে সেই জলাধারেও জল ভর্তি হতে শুরু করছে। সেক্ষেত্রে সেখান থেকে যদি জল ছাড়া হয় তাহলে হয়তো এই সুবর্ণরেখার পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামগুলোতে প্লাবন আসতে পারে। ইতিমধ্যে যে মালঞ্চা গ্রাম রয়েছে, প্রায় 250 মিটার এই মালঞ্চা গ্রামের নদীর পাড় ভাঙতে শুরু করেছে। আর যেভাবে ভাঙতে শুরু করেছে তাতে গ্রামের দিকে গ্রাস করছে এই নদী। কারণ একটা প্রশ্ন এখানেই রয়ে যাচ্ছে, মানুষ অভিযোগ করছেন এই নদী থেকে যেভাবে বালি উত্তোলন করা হয়েছে, যে জায়গা থেকে বালি উত্তোলন করার কথা ছিল তার উল্টো পাশে বালি উত্তোলন করার ফলেই মূলত নদী নিজের গতিপথ পরিবর্তন করেছে। আর এই নদীপথ পরিবর্তন হওয়াতেই মূলত গ্রামের দিকে নদীপথ যাচ্ছে, আর যার ফলেই গ্রামগুলোর মানুষ ইতিমধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি এবং সতর্কতা করা হয়েছে। নজর থাক। এবারে একটানা বৃষ্টি, বেশ কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখাই শাল নদীর ছবি। একটানা বৃষ্টিতে ফুঁসছে শাল নদী, বিস্তীর্ণ এলাকা রাজ্যের জলমগ্ন। এভাবেই বৃষ্টিতে বীরভূমে দুবরাজপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভয় দাঁড়াচ্ছে শাল নদী। তার পাশাপাশি সুবর্ণরেখার জলে ভেসে গেল নৌকো, জলের তোড়ে তলিয়ে যান 3 জন। নৌকায় সুবর্ণরেখা পেরোনোর সময় বিপত্তি, গাছের উপর উঠে কোনো মতে প্রাণ রক্ষা। পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো, একেবারে যেখানে গত কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টি, যার জেরেই কিন্তু সুবর্ণরেখা নদীর জল ফুলে ফেপে উঠেছে। তার কারণে যে দীঘা সংলগ্ন উড়িষ্যা যে ভোগরাই ব্লক রয়েছে, সেই ব্লকে সুবর্ণরেখা নদীর জলে সুবর্ণরেখার কাছে যে রাস্তা পারাপারের সময় ডিঙি করে, নৌকা ডিঙি করে পারাপারের সময় কিন্তু সেই ডিঙি কিন্তু ভেসে যায়, অর্থাৎ জলের স্তরে তলিয়ে যায়। সেই জলের স্তরে তলিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু আশ্রয় নেয় গাছে। 3 জন কিন্তু তারা তলিয়ে যায়, তারা কিন্তু গাছে আশ্রয় নেয়। স্থানীয়রা তাকে উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে কিন্তু যেখানে সুবর্ণরেখা নদীর জল বাড়ার কারণে কিন্তু ভোগরাই ব্লক সহ এরিয়ার যে খাদিকুল রয়েছে, খাদিকুল এবং রামনগরের যে বাজিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জল ঢোকা শুরু করে দিয়েছে। ব্যাপক জলের তোড় এবং জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকায়, যার জেরে কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। এই যে মর্মান্তিক ঘটনা, যে সুবর্ণরেখা নদীর জল। নজর থাকে। এবার সেই শাল নদীর ছবি আপনাদেরকে দেখাই, যে কথা আপনাদেরকে বলছিলাম। একটানা বৃষ্টি আর তাতেই ফুঁসছে শাল নদী। বীরভূমের দুবরাজপুরে ভয় ধরাচ্ছে শাল নদী। দুবরাজপুরের কসবের উপর দিয়ে বইছে নদী, প্রাণ হাতে কসবে পারাপার গ্রামবাসীদের। এই বছর এই একই ছবি আমরা দেখতে পাই। সুপ্রতিম আরো বিস্তারিত জানাতে পারবেন। সুপ্রতিম, একদমই। দেখো, সেটা হচ্ছে যে বীরভূমে যে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝাড়খণ্ডের বৃষ্টি, তার জেরে কিন্তু শাল নদী রীতিমতো ফুসছে এবং প্রচুর জল বেড়েছে শাল নদীতে। এরপরে দুবরাজপুরে যে শাল নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে কিন্তু কজের ওপর দিয়ে জল চলছে এবং এই যে জল চলছে তার ফলে কিন্তু গ্রামগঞ্জের যে মানুষরা আছে তারা কিন্তু প্রায় 10-20টি গ্রামের যোগাযোগ কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হওয়ার মুখে। তবুও গ্রামবাসীরা অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছে কজের ওপর দিয়ে। বেশ, এই যে আপনাদেরকে বলছিলাম, একটানা বৃষ্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, জলমগ্ন পরিস্থিতি। আর এই টানা বৃষ্টিতে সবজি চাষেও ক্ষতি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দুর্ভোগ, জমির ফসল জমিতেই নষ্ট, পুজোর মুখে দুশ্চিন্তায় চাষিরা। শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, আর টানা বৃষ্টিতে চন্দ্রকোনাতেও ধান চাষে ক্ষতি, ফুসছে শিলাবতী এবং কেঠিয়া নদী। জলের তলায় বিঘার পর বিঘা ধানের জমি। জলমগ্ন চন্দ্রকোনার 1 এবং 2 নম্বর ব্লক। দুশ্চিন্তায় চন্দ্রকোনার ধান চাষিরা। সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পরিস্থিতি আরো কি ভয়াবহ হচ্ছে কিনা জানাতে পারবেন সুকান্ত? দেখো, পুরুলিয়া এবং বাঁকুড়া অর্থাৎ উঁচু এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে এবং চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমা জুড়ে কিন্তু এই বৃষ্টির প্রভাব রয়েছে। আর যার ফলে কিন্তু চন্দ্রকোনার কেঠিয়া এবং ঝুমি নদীতে জলস্তর বেড়েছে। আর সেই জলস্তর বেড়েই কিন্তু প্লাবিত হচ্ছে চন্দ্রকোনা 1-2 ব্লকের বিস্তীর্ণ এলাকা।
এখন মাঠে রয়েছে সবুজ ধান, অর্থাৎ আমন ধানের চাষ হয়েছে, মাঠ সবুজ হয়ে রয়েছে। সেই জায়গায় কিন্তু সবুজ মাঠের উপর দিয়ে কিন্তু জলের স্রোত বয়ে যাচ্ছে। আর কৃষকরা এতেই কিন্তু চিন্তিত। তাদের দাবি যে আবারও হয়তো জল জমে এই তাদের ধান, অর্থাৎ তাদের যে অর্থকরী ফসল ধান, সেই ধান কিন্তু নষ্ট হতে পারে। এই আশঙ্কায় কিন্তু দিন কাটাচ্ছেন চন্দ্রকোনার কৃষকেরা। বর্ষাতে ধান হয়নি, আর হালি ধান বন্যায় ডুবে গেছে, আর আমরা চাষি কিছুই পাচ্ছি না। কি জলে ডুবছে? জলটা কোথা থেকে আসছে? জলটা হচ্ছে বন্যার জল, ওই আমাদের শিলাবতী নদীর জল, বাঁধও বাঁধা হচ্ছে না। তার ধানটা সম্পূর্ণ ডুবে যাবে? হ্যাঁ, ধান এখন পুরো নষ্টর মুখেই চলে গেছে। সার দেওয়া হলো, লিকানা হলো, চাপান দিয়ে হলো, সবই তো হয়ে গেল। আবার তাহলে ডুবছে? আবার তো ডুবে গেল। এ ক্ষতি হবে? ক্ষতি হবে নি, সবাই তো জানে ক্ষতি হবে, জানা যায় যে বন্যা হলেই ক্ষতি। এবছর কি বর্ষার ধান পাবেন? এবছর আশা নাই বর্ষার ধানের কোনো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ঝাড়খণ্ড ঝালদার। কিভাবে? সেতু ভেঙে পড়ার 24 ঘন্টার মধ্যেই তা মেরামতির কাজ শুরু হয়ে গেল। যোগাযোগের একমাত্র মাধ্যম ঝাড়খণ্ড এবং ঝালদার, সেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক সুশান্ত মাহাতো। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কয়েকদিন আগেই যে বৃষ্টি হচ্ছিল, গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল টানা, তার জেরে একেবারে গড়িয়া পাকুর মাঝে যে সেতু, সেই সেতু একেবারেই ধসে যায় এবং নষ্ট হয়ে যায়, এবং প্রায় 20টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝালদার সাথে। তার মধ্যে যেমন ঝাড়খণ্ডের গ্রাম রয়েছে, তেমনি ঝালদা বা পুরুলিয়া জেলারও বেশ কিছু গ্রাম রয়েছে এবং চরম সমস্যার মধ্যে রয়েছিল। এবং এই খবর স্থানীয় বিধায়ক পেতেই দ্রুত তিনি যান এবং পরিদর্শন করেন, এবং শুধু পরিদর্শনই নয়, দ্রুত সেই সেতু নির্মাণ বা সেতুর অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু করে দেন, এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই যে সমস্যা ছিল সেই সমস্যার সাময়িক সমাধান হবে বলে দাবি। এবং এছাড়াও সেচ মন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি ফোনে, এবং এই সেতু একেবারেই যাতে আবার নতুন করে তৈরি করা যায় সেই উদ্যোগও নেওয়া হয়েছে। তবে আপাতত গ্রামের মানুষ বা ওইসব প্রায় 20টি গ্রামের মানুষ যে সমস্যায় পড়েছিল, তাদের জন্য অস্থায়ী রাস্তা তৈরির কাজ চলছে, এবং এই অস্থায়ী রাস্তা হয়ে গেলে এই যে সমস্যা, সেই সমস্যা থেকে সাময়িক স্বস্তি পাবে এলাকার মানুষ। এমএলএ ছিল, সভাপতি ছিল, এখন এই আপাতত কাজ চলছে, পাবলিকে কাজ করছে। সেতুটা বহুত পুরানো বটে। এটা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? 15-20টা। ও ঝাড়খণ্ড দিকেরও যাওয়া আসা করে। কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টির ফলে আমাদের যে পাটু গ্রাম এবং এদিকে গড়িয়া, যে তার মাঝে যে পাটু ব্রিজ, এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে দুদিক থেকে বিচ্ছিন্ন, এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে। এখন সাময়িকভাবে যাতে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা মানুষ যাতে পারাপার করতে পারে, এমার্জেন্সি গাড়ি ঘোড়া পেরোতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং পার্মানেন্টভাবে তা দূর করার জন্য ইতিমধ্যেই সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে।